আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমরা কথা বলছিলাম যে দুটো বিষয় আজকে কথা বলবো, সেটি হচ্ছে ন্যাশনাল ব্যাংকের অবস্থা, আপনারা জানেন সবাই, এবং আরেকটি বিষয় হচ্ছে যে উপজেলা নির্বাচন। এবং উপজেলা নির্বাচনে অনেকগুলা কেন্দ্রের মধ্যে অনেকগুলা আসন, অনেকগুলা উপজেলাতেই অলরেডি যেটা একজন কলার বলছেন সিলেকশন, নির্বাচনের সিলেকশন শব্দটা আসবে কেন, কনস্টিটিউশনের সিলেকশনটা আসবে কেন? সিলেকশন তো নাই, ইলেকশন শব্দটা, কম্পিটিশন, ভোট দেওয়া হবে, গণতন্ত্রের চর্চা করা হবে, সেই অবস্থা কোথায় বিদ্যমান অথবা কোথায় বিরাজমান সেই বিষয়ে আমরা কথা বলছেন। এবং যারা লাইনে বসে আছেন আমি আপনাদের একটু পরে কথা বলবো, তার আগে একটু বেরিয়েছে মেহেদী সাহেব। আজকে সোশ্যাল মিডিয়াতে এবং লোকাল পত্রিকাগুলোতে দেখলাম যে ন্যাশনাল ব্যাংক ভাগ বাটোয়া করে খাওয়া হচ্ছে এক, এবং আরেকটা প্রশ্ন করা হয়েছে, আরেকটা কথা আসছে যে সাংবাদিকদের খামের ভেতরে টাকা দেওয়া হয়েছে। ন্যাশনাল ব্যাংক, আপনি যখন ছোটো ছিলেন তখন দেখতেন ন্যাশনাল ব্যাংক, সেই ন্যাশনাল ব্যাংক, শুধু ন্যাশনাল ব্যাংক না, আপনারা নিশ্চয় জানেন এসালামের কাহিনী, আপনারা নিশ্চয় জানেন ওরিয়েন্টাল ব্যাংকের কাহিনী, আপনারা নিশ্চয় জানেন অনেক সো মেনি ব্যাংক, আই শুড নট মেনশন দ্য নেম অল, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক, এটা কি দেশের জন্য সফলতা, দেশের জন্য মঙ্গল, যে দেশের জন্য লাভজনক, কোনটা? ধন্যবাদ দর্শক শ্রোতা, আবারও আমার সঞ্চালককে ধন্যবাদ জানাই, কারণ উনি একজন সাংবাদিক, তার তথ্যে অনেক ভুল, এবং আজকের যে টপিক সেটা আমার মনে হয় ভুলে ভরা। কেন ভাই সেটা কি ইলেকশন তো ডিক্লেয়ার হয়ে গেছে, ডিক্লেয়ার হওয়া মানে ভোটারবিহীন না, না সেটা না, ভোটার আসবেন কিনা সেটা কেমনে অলরেডি ঘোষণা হয়ে গেছে ওখানে। আপনাকে আপনি যখন বলবেন ভুলে ভরা এদি দেখান, আপনি আগে লেট মি ফিনিশ, আমি আপনাকে একটা বলি, আগে আমাকে একটা কথা বলেন, আমি আপনাকে একটা কথা বলি আগে, এটা তো পুরো কন্ট্রোল আপনি, আমি আপনাকে একটা কথা বলি আগে। বাংলাদেশের রাজধানী কোনটা? চিটাগং। এখন আপনি বাংলাদেশের রাজধানী চিটাগং বলে চিৎকার দিবেন, আর আমি বলবো ওকে ফাইন, নো প্রবলেম, ইউ ক্যান গো হেড। নো, বাংলাদেশের রাজধানী ঢাকা, যেখানে আগামীকালকে ভোট হবে না, অলরেডি চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়েছে, সেটাই ভোটারবিহীন নির্বাচন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এবার আমি বলেন। দর্শক শ্রোতা খেয়াল রাখবেন, আমার সঞ্চালক কি বলেন, প্রায় 700-র উপরে উপজেলা যেখানে, তার 28টাতে ইলেকশন বিহীন, অর্থাৎ 28টা কিছু না, প্রতিদ্বন্দ্বী নাই বিদায়, আজকের পত্রিকা বলতে, যেহেতু প্রতিদ্বন্দ্বী নাই বিদায় ইলেকশন ডিক্লেয়ার দিতেই হবে 28 জন, তার মধ্যে 2 জন বিএনপি। এবার আসেন, কালকে ইলেকশন হবে 139 জন। আমি প্রথম আলো থেকে পড়তেছি, 4 ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের প্রথম ধাপে বুধবার 139টি উপজেলায় ভোট হবে। নির্বাচনে বিএনপি 75 নেতা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে অংশ নিচ্ছে। বহিষ্কৃত। নির্বাচন বর্জনের দলীয় সিদ্ধান্ত না মেনে প্রার্থী হওয়া তাদের মধ্যে বিএনপি প্রার্থীদের সদস্য সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এবার বুঝেন, ইলেকশন কিন্তু হচ্ছে। আমি যদি আরো পড়ি, তারা বিএনপি থেকে অনেকে সহযোগিতা পাচ্ছে না, তার আত্মীয় স্বজন সহযোগিতা করতেছে। আচ্ছা, আমি কিন্তু মানে একেবারেই কথা আমি জানি তো। এবার 700 উপজেলা এখনো রয়ে গেল, সেখানে 28টা উপজেলায় কোনো কারণে প্রতিদ্বন্দ্বী যায় নাই বিধায় সেখানে 28টা নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আমি বারবার বলতেছি, আইনে তো যদি সেটা অন্যায় হয়ে থাকে, কালকেও সেটা চ্যালেঞ্জ করা যাবে। কি চ্যালেঞ্জ করছেন আপনি? আইনের কথা বলি, আইন আপনি নাই মানুষ সেটা পড়লে অন্য কথা। এবং কালকে হবে ইলেকশন, এখন 139 জন, জনগণ ঘুম থেকেই ওঠেন নাই, অথচ আমার সঞ্চালক মনে করেন যে কালকে ভোটারবিহীন রাজনীতি। এবং আপনি যে 28টা কথা বলছেন, আচ্ছা আপনি এই 28টা কালকে ভোটার যাবে? এই 28টা কেন্দ্রে ভোটার প্রপোর্শনেট 700-র মধ্যে 28। আমি তো বলি নাই, আমি তো 700 প্রপোর্শনেট, আমি 28 না, কাম অন, 28টা 1 and 1 ইজ ভোটারবিহীন নির্বাচন। 1 and 1 ইজ, আপনি কি মনে করেন ওয়ার্ল্ড কাপে গুরুত্ব দিবেন না? আপনি যদি ক্যাপিটালিজম বিশ্বাস করেন, আপনি যদি এই আপনি যখন পলিটিক্যালি হেরে যাবেন, 39 জনের যে ধরেন আপনি কালকে রাজনীতি করলেন, 51% 49, ধরেন বিএনপি পালে 49। আমি একটা যদি বাংলাদেশের কনস্টিটিউশনে একটা ভোটও জাল হয়, পুরো নির্বাচন আপনাকে ক্যান্সেল করতে হবে, পুনর্নির্বাচন করতে হবে না। কেন করতে হবে না? কারণ আমার ভোট হয় নাই, আমার ভোট না হয়ে তাহলে ওই কেন্দ্র ভোট হবে, ওই কেন্দ্র স্থগিত যাবে, ওই কেন্দ্র স্থগিতের জন্য নির্বাচন পুরো স্টপ করে দিতে হবে। তো বলেন, এটা আপনি কোথায় পেলেন? আমি কোথায় না, যখন আপনি কোন সংবিধানে কোথায় পান নাই আপনি, যখন আমার ভোটটা আপনি দিয়ে দিলেন, বলেন আপনি 28টা উপজেলাকে আপনি কি উপজেলা মনে করেন না? আপনি কি সারা বছর ইলেকশনই করবেন? আপনি পরিচালনা করতে পারলে আপনাদের কাজই এটা। যদি আপনি তাহলে আপনি সরে যান, যদি আপনি সুষ্ঠু নির্বাচন অ্যারেঞ্জ না করতে পারেন, ইউ হ্যাভ টু গিভ রেজিগনেশন।
আমি এই ধরনের ব্যাখ্যা কোথাও শুনি নাই যে একটা ইলেকশনে যদি আপনি একজন বড় বড় আপনি পুরো ইলেকশনকে বন্ধ করতে হবে। 28টা উপজেলাকে কি আপনি কি মনে করেন? 28টা এমপি ক্যান্ডিডেটের আছে, 700 এর মধ্যে 28টা আপনি 28টাকে আপনি কত লোক হতে পারে? নো প্রপোর্শনালটা চিন্তা ফোন আমার দরকার নাই। 5%, আমি আবার বলবো 1%, এই 2%, আপনার কথাই ধরলাম, আমি আপনার কথা অনুযায়ী এই 28টা উপজেলায় কোনো ভোটার যাবে না, এটা ভোটার বিহীন না? এটা তো আপনারা এটা পরিস্থিতি আপনি তৈরি করেছেন। কে কারণ তৈরি বিএনপি করছে? দিকে যেতে দেন না। তো বিএনপি কে প্রশ্ন করেন, আমি আমার সাবজেক্টটা হচ্ছে ভোটার বিএনপি যেতে আচ্ছা, দেয় এটা না, আপনি এটা তো মানতে ঠিক, পারেন, এটা মানতে কেমনে পারেন। সম্ভব? আমি মানতে রাজি। আপনি মানবেন না তো, কারণটা কি? আমি কারণ election কালকে হয় আমি না। আমি আপনাকে বলে দিই, আপনারা তো মানবেন না কেন? আমি আপনাকে বলে দিই যে আপনারা তো অলরেডি প্রি প্ল্যান করা সবকিছু, যে কে সুমন কোত্থেকে দাঁড়াবে আর কে কোত্থেকে দাঁড়াবে তা প্ল্যান করা। এখন আপনি আমাকে বলেন একটা উপজেলাও যদি ভোটার অ্যাটেন্ড না করে, তাহলে আমি উপজেলা নির্বাচনকে বলবো ভোটার বিহীন নির্বাচন। একটা সেটা আপনার আর্গুমেন্ট হতে পারে। তো আমি তো আমি কথা বলছি, প্রপোর্শনালিটি যে সে আমি তো পরিসংখ্যানে যাব না। এটা না যাবার অধিকার আপনার আছে, বাট আমি পরিসংখ্যানে যাবার আমি যখন আমার কি পরিসংখ্যানে যাবার অধিকার আছে? আর আমি আপনাকে বলি, আপনি বলবেন কি? আপনি বলবেন যে ধরুন আপনাদের জাতীয় সংসদ নির্বাচন করছেন না, যে ড্যামি প্রার্থী দেওয়ার জন্য বলছেন না, কেন এখানে কেন ড্যামি প্রার্থী দেন? তাহলে নির্বাচন হইতো কালকে, তাহলে আমি ভোটার বিহীন নির্বাচন দিতাম। আমি কি দিতে পারছি পার্লামেন্ট নির্বাচনে ভোটার বিহীন নির্বাচন? বিকজ আপনি ড্যামি প্রার্থী দিয়েছেন। শুনুন, এখানেও তো 70% লোক বাসায় এখানে আপনাদের স্ট্র্যাটেজিতে রং ছিল কোথায়? আপনাদের স্ট্র্যাটেজি এখানে এখানেও কিন্তু কালকে 60% লোক বাসায় ছিল, যায় না। না, ভোটার বিহীন হয় না, ভোট একটা হলো পড়ছে, understand? একটা হলো ভোট। এখন যারা 60% যায় নাই তারাও তাদের গণতান্ত্রিক অধিকার। না, আমি আপনাকে প্রশ্নটা বুঝাইতে পারি নাই। আপনার নার্সারি স্কুলে যদি ওই এলাকাতে ওই ধরুন টারহামডেল কাউন্সিল নির্বাচন হচ্ছে, একজন ভোটারও ভোট কেন্দ্রে যায় নাই, দিস ইজ কল ভোটার বিহীন নির্বাচন। তাহলে আপনি বলেন ইয়েস, আপনি তাহলে বলেন যে 28টা কেন্দ্রে একটা ভোট। আই ডোন্ট ওয়ান্ট টু সে দ্য মেনশন দ্য নেম। বাংলাদেশ আমি চাচ্ছি না তো, আমি শুধু একটা কথা বলতে চাই যে সরকার আপনারা যেরকম ধরেন আপনারা জাতীয় সংসদ নির্বাচনে অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী বাজেই বলছে দামি প্রার্থী দেওয়ার জন্য। এখন দামি প্রার্থী হওয়ার কারণে অ্যাটলিস্ট 5 জন ভোটার হলেও গেছে, 22% হলে হয়েছে, 40% হলে হয়েছে না? দেখ নির্বাচন হয়েছে, ভোটার বিহীন হয় নাই। এখন আপনারা এই 28টা আসনে এই 28টা উপজেলায় কেন দামি প্রার্থী দিতে পারেন নাই? ধন্যবাদ সঞ্চালক। বলেন। আজকের যতগুলো পত্রিকার হেডলাইন, কোন একটা পত্রিকা আপনার এই কথা লেখে নাই ভোটার বিহীন। আমি লিখবে না তো, আপনি আমাকে বলেন এই 28টা কেন্দ্রে কালকে ভোটার যাবে? আমি আবার না, আবার- আপনি এই যে এটা পদ্ধতিগত আলোচনা হচ্ছে না, আপনি এই 28টা উপজেলায় কি ভোটার যাবে কালকে? কালকে আপনি জান নাই কেন? আর বাবা আপনারা তো ড্যামি প্রার্থী দিতে পারেন নাই, ড্যামি প্রার্থী দিলে একজন হলেও দায়িত্ব। তাহলে বিএনপি দিছিল? বিএনপি ধরেন, বিএনপি কে প্রশ্ন করেন। আমি বলি নাই তো ভোটার বিহীন উপজেলা, আমি তো বলি নাই ভোটার বিহীন আওয়ামী লীগের উপজেলা নির্বাচন। না, এখানে তো দলীয় প্রার্থী নাই। ক্যান্ডিডেট বিহীন বলা যেতে পারে। ভোটার বিহীন, ভোটার যাবে না, ভোটার যাবে না। যখন একটা হবে ভোটারদেরকে তো ভোটারদেরকে তো আপনি ডিমান্ড করতে আমি পারেন। বুঝতেই পারতেছি না যে আপনারা 14 সালে নির্বাচন করেন, তখন অটোমেটিক নির্বাচন আগের দিনে কিন্তু সরকার গঠন হয়ে গেছে। কারণ 153টা সিট আপনারা নিয়ে নিয়েছেন না আগে উইদাউট ইলেকশন। তাহলে ওটাকেও আমি বলবো ইলেকশন ছাড়াই সরকার গঠন। যদি ওদিন ইলেকশন হতো 147টা বিএনপি পাইতো, তারপরেও সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ ক্যাবিনেট করা। 147-এ ভোটার বিহীন, আজকে 28টাতে ভোটার বিহীন। আমি ভোটার বিহীন সরকার যদি বলা হয়, এটাকে ভুল হবে না যে 153টাতে আপনারা সরকার গঠন করে ফেলছেন উইদাউট ইলেকশন। দ্যাটস মিন দ্য গভর্নমেন্ট উইদাউট ইলেকশন, উইদাউট ভোটার। আর না তো আপনি আমাকে বলেন তোদের যে 153টা ধরেন আপনারা নির্বাচনে গেলেন না, 153টা পাওয়া মানে আপনারা ক্যাবিনেট গঠন করবেন না? কালকে উপজেলা নির্বাচন নিয়ে আপনি কথা না আপনার এই জিনিসটাই আপনার আমি একটা জিনিস বুঝি না কি জানেন, আপনারা রিয়েলটাকে রিয়েল বলতে পারেন না, কারণ সাদাকে সাদা বলতে বলেন যে ইয়েস আমরা ড্যামি প্রার্থী দিতে বলে গেছি। বলেন ড্যামি প্রার্থী যেখানে কালকে নির্বাচন হতো, আর নির্বাচন হলে ভোটার বিহীন নির্বাচন হয় না? শুনেন, লোকাল নির্বাচনে যে কোনো লোকই ভোট দিতে পারে, এখানে তো দল না। যদি ক্যান্ডিডেট না থাকে, যদি ঘোষণা হয়ে যায় যে ব্যারিস্টার মেহেদী সাহেব, ওকে সম্মানিত সঞ্চালক, তাইলে এটা বাংলাদেশে এটা নিয়ে আলোচনা হতে পারে, পদ্ধতি হচ্ছে তো। যে রাজনীতিতে কোনো এলাকায় যখন কোনো নির্বাচনে কোনো প্রকার ক্যান্ডিডেট যাবেন না, ওটাতে কাউকে নির্বাচিত করা যাবে। আচ্ছা, এই কারেক্ট যদি হয়ে থাকে তাহলে 153টা যখন এমপি বিনা ইলেকশনে নির্বাচন, তখন এই কথাটা কোথায় ছিল আপনার? আমি আপনার সাথে আবারও একমত। 153 জন্য এবং আজকের 28 তাহলে অবৈধ সরকার ছিল, তাহলে অবৈধ পার্লামেন্ট ছিল। সঞ্চালক, আপনার এখনো রাইট আছে, কালকে চাইলে হাইকোর্টে যাই। হাইকোর্ট টাকা হাত পা বেঁধে সাজা করতে বলা মনে আছে? এসকে সিনহা সাহেব কি বলছে যে আমাকে বলা হয়েছে হাত পা বেঁধে সাঁতার কাটো। তো আমার প্রশ্ন হচ্ছে মেহেদী সাহেব, প্রত্যেক জাতিরই হাত পা বাঁধা, আইনের বাইরে উনি কথা আইনের বাইরে না তো, উনাকে আইনের বাইরে না তো। ঠিক আছে, আপনি যদি বলে দেন যে
ওনাকে আজকে জাজমেন্ট ওনার পক্ষে দিতে হবে, বিপক্ষে দিতে হবে, তাহলে কি হবে? তাহলে এই জাজমেন্ট কি, এই বিচারক রায়ের দাম হবে না? এই বিচারক দাম কি বলেন? কথা বলবেন, আমি একবার বলবো। বলেন বলেন। যদি কোনো বিচারক এই ইনস্ট্রাকশন মানে উনি বিচারকই না, হ্যাঁ হ্যাঁ, উনি পাঁচাটা লোক। হ্যাঁ বলেন। কোন বিচারক যখন রাষ্ট্রপক্ষ অথবা কারো নির্দেশে তার রায় লেখেন, উনি বিচারক না। সিনিয়র সাহেবকে চিনেন? এটা আপনি ভালো করে চিনেন। আপনি চিনেন? সুতরাং আপনি যে কথা বললেন, যাদেরকেই আপনি এই কথাগুলো আপনি চিনেন, ওনাকে চিনেন? আমি যদি কোনোদিন বিচারকের চেয়ারে বসতাম, আমি অ্যাটলিস্ট জীবনের ভয়ে বলেন আর চাকরির ভয়ে আর বেতনের ভয়ে আমি এই ধরনের রায় কোনোদিন লিখতাম না। এবং আপনি নিজে ভালো করে জানেন, মৃত্যুর পর যদি প্রথম প্রশ্ন করা হয়, বিচারককেই বলা হবে আমি তোমাকে আমার চাকরি দিয়েছিলাম, তুমি কি সেই দায়িত্ব করেছেন কিনা। এখন কোন বিচারক যদি অন্যায় করে থাকে, সব দায়িত্ব আমি নিব না, কারণ তারা সিনিয়র সাহেব যখন একটু নড়া শুরু করছে, তখন কোন ওনাকে ক্যান্সার দেশে বাইরে দিয়ে দিয়েছেন। হঠাৎ করে সিনিয়র সাহেবের প্রতি আপনার এত প্রীতি? আমার প্রীতি নাই তো, আমি বাস্তবতার প্রতি প্রীতি। কেন? আমি কারণ বাস্তব দেখলাম ওনাকে একদম পুরো স্ট্রেট ফরওয়ার্ড, যে তোমার ক্যান্সার, কোনো টেস্ট মাইক্রোফোনে কথা বলতে। আচ্ছা আপনাকে একটা কথা আমি বলি, আপনি এই সিনহা বাবু যখন আপনার এই যুদ্ধপরাধী বিচারের মামলায় অনেকের উনি ফাঁসি দিয়েছে, ওনার রায় উনি 5 জনের 7 জন কোনদিনকে ধন্যবাদ দিয়েছিলেন, আজকে হঠাৎ করে উনি লাভ। আরে বাবা, ওনাকে ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে যে একটা লোক প্রধান বিচারপতি, আপনারা তাকে নিয়োগ করছেন, আপনারা তাকে প্রধান বিচারপতি বানাইছেন, আপনারা তাকে বলছেন মাইক্রোফোনে। তার মানে কখনো কখনো তার প্রতি আপনার দরদ। আমি তো বললাম একটা লোকের ফ্রিডম অফ স্পিচ থাকবে, আপনারা তাকে এমন ভাবে কোনো কথা বলা যাবে না, সরাসরি এয়ারপোর্টে ঢুকো, বিমানে উঠো, আমেরিকা চলে যাও, ওখানে গিয়ে কথা বলো। কেন কেন ওয়াই? ওকে ফাইন, ওকে। একজন বিচারকের মানে স্বাধীনতা থাকবে ব্যক্তি কথা বলার, তার এজলাসে তার ব্যক্তি এবং মামলা। আপনারা তারা আটকে ফেলছেন অলরেডি। নো, অর্থাৎ একজন আদালতের জন্য বিচারক অনেক বিষয় রেস্ট্রিক্টেড। আমি আপনাকে, আপনি নিজে ভালো করে জানেন, চাইলে ওনারা কিন্তু বাজারেও যেতে পারে না, ওনাকে আটকানো হয়েছে। এটা আপনি, জনগণ সব বুঝে, জনগণ সব জানে, জনগণ সব দেখে। আপনি, আমার প্রশ্ন হচ্ছে এটা স্বীকার করে নেন যে 28টা আসনে আমরা ভুলে গেছি প্রার্থী দিতে। প্রার্থী দিয়ে দিতেন, দিয়ে দিলে এটা হইতো না ভাই, তাহলে কাউকে নির্বাচন হইতো না। ওইখানে যেটা হয়েছে আর কি, মানে আমি যাই মানে শেখ হাসিনা আগে উনি শেষ করে দেন, বলেন। আমি সর্বশেষ যেটা বলি, দুর্নীতি নিয়ে যে কথা, ইলেকশন কিভাবে হবে, নির্বাচনে কেন্দ্রেই বা লোক যাবে কেন, কেন্দ্রেই বা আমরা কেমনে ভোটার পাবো, অথবা কেমনে ক্যান্ডিডেট যাবে। আপনার দুঃখ অবশ্যই আছে যে 28টা নির্বাচন আমরা হলো না, এর আগে 35টা 135টাই হলো না, এভাবে যদি চলতেই থাকে, it doesn't really looks good ডেমোক্রেসির জন্য। সেটা ইজ ওয়ান্ডারফুল আলোচনা, সেটা থেকে আমি যেটা বলবো না, কোনো ভালো গণতন্ত্র যখন আমরা দিতে পারবো না, তাকে ডিস্ট্রয় করার অধিকার আমার নাই। আই নো দ্যাট এটা আমাদের ব্যাড কালচার, রাইট? আমরা ভালো কিছু করতে পারতেছি না, কেই না, হয়তো বা ধরে নিতে পারি। সেই ক্ষেত্রে আপনি জানেন, এই গতটা যে ইলেকশনে বিএনপি যতগুলো ইলেকশনে যাবে করে যত প্রকার চান্দা উঠাইছিল বিএনপি থেকে, আপনি নিজেই জানেন, মিডিয়ার কথা এগুলো, সমস্ত টাকাগুলো তারা তো লুটপাট করে খাই ফেলেছে। তারা জুনিয়র এলাকার লেভেলেও দেয় না। এই বিএনপির যারা আজকে পার্টি, তারা এলাকায় যাবে কেমনে? তাই করছি নির্বাচনে যায় না, তোমরা উপজেলায় যায় না, পারলে চেয়ারম্যান পদেও যায় না, কারণ গেলেও টাকার হিসাব আসবে। বিএনপি এই জাতীয় নির্বাচনের কথা বলে সব টাকা যদি লোপাট করলো, মসজিদের ক্ষেত্রে যদি খাইয়া শেষ করে ফেলেন, আপনি কিভাবে রাজনীতি করবেন? এখন সেখানে যান, আমাদের গোড়ায় আমাদের চরিত্রে কিছু প্রবলেম আছে। তাই যার যেখানে সুবিধা নাই, তাই আমরা ইলেকশনে যাই না। যেদিন পাবো 1 কোটি টাকা দেন, কালকে লাভ দেওয়া যায়, দেখবেন উপজেলায় 2 জন করে পাওয়া যাবেন। কালকে করে নমিনেশন দেন, এখানে বাণিজ্য করেন, লন্ডন শহরে 4 জন করে দাঁড়ায় যাবে। এর আগে যায় নাই, 18তে গেছে, 24-এ গেছে। ঈদ ইলেকশনে বলা হয়েছে 12টার সময় ইলেকশন বন্ধ হয়ে যাবে, 12টায়। কেউ কোনোদিন করছে 3:30টায়, বলে 3:30টায়। তার মানে কি, আমরাও সুবিধাবাদী, আমরা যে অনেকটা ভালো এই কথা বলা যাবে না। আমাদের বিএনপি করি আর আওয়ামী লীগ করি, তার মানে আমরা ওয়েস্টার্ন ডেমোক্রেসির মতো তো এক্স্যাক্টলি পিউরিফাইড কোনো কিছু ভালো দিতে পারতেছি না। ইট ইজ গুড যে আমরা অ্যাটলিস্ট এই গভর্নমেন্ট, অ্যাটলিস্ট আমি যেটা মনে করি, আমি গতবার আমি নিজেই বলছি যে পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচন, এই ছোটখাটো নির্বাচনগুলোকে নির্বাচন মানে দলীয় প্রতীক না দেওয়াই ভালো, ফেয়ার করা উচিত। এবার দেখেন আন্দোলন ছাড়াই গভর্নমেন্টটা বলে ফেলছে আমার কোনো প্রতীকই দরকার নেই, সবাই করো। এবার দেখেন বিএনপি যদি করে, তাদের এখন ধরেন যদি দলের থেকেও করে তাহলেও আপত্তি নাই, দল বাদ দিয়ে করলেও আপত্তি নেই, অথবা নিজের মুরব্বী হিসেবে করতে পারে। টিচার হিসেবে, যেটা আপনি বললেন কদিন আগে, যে এক সময় এই কালচার প্রিন্সিপাল করতে পারে, একজন যে কোনো একজন গণ্যমান্য লোক করতে পারে, যার ইচ্ছা সে করতে পারে। এবং লোকাল লেভেলে রাজনীতিতে জড়াই গেলে আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে লেগে যাচ্ছি, এক আত্মীয় আরেক আত্মীয়ের সাথে লেগে যাচ্ছি, সেটা কোনোভাবেই ভালো না। আমার কাছে বরঞ্চ মনে হয় যে গভর্নমেন্ট মানে কি বলে, এটা একটা সুবোধ বুদ্ধির পরিচয় দিয়েছে এইবার, যে না চাইতেই অ্যাটলিস্ট এই লাইনে হাঁটতেছে, যে আমরা ছোট লেভেলে আমরা এই ঝগড়ার যাওয়ার দরকার নেই। তবে দুঃখজনক হতো, আপনার সাথে আবারও একমত, যে কেন 28টা এত ভালো কাজ করতে গেলেন, 28টা জায়গায় কোনো লোকই নাই। 28টা জায়গায় আবার দেখি আমাদের যে দুঃখ, যেটা
জাতীয় নির্বাচনে 135 জনের জায়গায় কোনো লোকই ছিল না, সেরকম আরেকটা সিমটম যদি দেন তাহলে তো আমাদের দুঃখ লাগতেই পারে। কিন্তু এবার প্রশ্ন আসে যে এটা নিয়ে একটা রিসার্চ খুব জরুরি। ওনারা যেমন বলে গণ আন্দোলন হবে, এবার মনে হয় একটা ভালো জায়গা, আলোচনাটা একটা ভালো দিকে যাচ্ছে। বাংলাদেশি খুঁজে করবে উনি, শুধু তাই না, উনি আলহামদুলিল্লাহ করে বলছিল বাংলাদেশের ইকোনমি এমন একদিন কলাপস করবে, বন্যার মতো কিছু ঘটে যাবে। অর্থাৎ আল্লাহরই ওই না বাংলাদেশকে সেটা লক্ষণ তো ন্যাশনাল ব্যাংকের আলোচনা নিয়ে আলোচনা ছিল। আমাদের এটা থেকে বেরিয়ে আসা উচিত, তবে সুন্দর আলোচনায় যাওয়া দরকার। আপনার প্রস্তাবনা আমি খুবই ভালো, কিন্তু এটা আমাদের আগে ফোরামে আলোচনা হওয়া উচিত। আচ্ছা, একেবারে কিভাবে এটা প্রেজেন্ট করবে সরকার, কথা ঠিক আপনারাই করেন যারা আমরা ধন্যবাদ। এই যে লাস্টের জায়গায় আলোচনাগুলো লাস্টের যে শেষে যে একটা কথা উনি বলেছেন আমার খুব ভালো লাগছে। আমি আই শুড অ্যাপ্রিশিয়েট, ক্রেডিটটা তাকে দেব যে উনি শেষ হলে বুঝতে পেরেছেন কেন আজকে এমন এক পরিস্থিতি সৃষ্টি হলো 29 অথবা 30 একটা উপজেলাতে কোনো ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না। হোয়াই? আওয়ামী লীগের কোন এক সফলতার লক্ষণ হিসেবে এই পরিস্থিতি সৃষ্টি হলো? এই নির্বাচনের পরিবেশ সৃষ্টির পিছনে আমাদের অনেকের কারণ জানা নাই, অনেকে কারণ ভুলে গেছেন। আমাদের নির্বাচনে মানুষের অধিকার, ভোটাধিকার এবং একটা নির্বাচন প্রক্রিয়াকে এই পর্যায়ে নিয়ে আসার পিছনে কি ব্যাকগ্রাউন্ড কাজ করতে পারে আমরা ভুলে গেছি। আমাদের এখন উচিত কেন, কি কারণে এইটা হচ্ছে সেটা খুঁজে বের করা, রিসার্চ করা উচিত। তাহলে রিসার্চ করতে হলে আমাদের আরও 10 বছর ক্ষমতায় থাকতে হবে এবং থাইকা দেখতে হবে। না, আমি তাদেরকে বলছি যে আমাদের আরও 10 বছর ক্ষমতায় থাকতে হবে, থাইকা দেখতে হবে আমার অধীনে থাইকা আমার উপজেলা নির্বাচনে ক্যান্ডিডেট আসতেছে না, অত বড় দুঃসাহস কাদের, তাদেরকে খুঁজে বাইর করো, কেন তুমি নির্বাচনে যাচ্ছ না। শেখ হাসিনা চেষ্টা করেছে যে এইবার বোধহয় দামি ক্যান্ডিডেট না দিলে অন্তত পক্ষে ক্যান্ডিডেট পাওয়া যায়, কিন্তু শেখ হাসিনা নিজে জানে না তার দুরবস্থা, তার দুঃশাসন কোন পর্যায়ে পড়েছে যে মানুষ নির্বাচনের প্রতীক ছাড়াও ভোটারকে ক্যান্ডিডেট হতে পারছে না, যায় না, মানসিক বিষয় এর থেকে আসতেছে না। এবং এই নির্বাচন কেন্দ্রে না যাওয়া, ভোটের কেন্দ্রে ভোটার প্রার্থী না হওয়া, এটা একটা করুণ একটা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দুর্দশার চরিত্র বহন করে এবং সেই সাক্ষ্যটার কারণেই আজকে এই দুর্দশা অবস্থা। আমরা বিএনপি করি, আমরা যদি জনগণকে বলি আপনারা ভোটে যান না, বিএনপি তো জনগণ তো আমাদের কথা শোনার দরকার না। যদি আপনাদের আন্দোলনের ফিরিস্তি এত উর্বর হয়, 15-16 বছর যেহেতু উন্নয়নের এত রোল মডেল সিঙ্গার বানিয়ে ফেলেন, তারপরে নির্বাচনে ক্যান্ডিডেট পাওয়া যাবে না। আওয়ামী লীগের ভিতরে তো 100 ক্যান্ডিডেট থাকার কথা, প্রত্যেকটা একটা উপজেলা নির্বাচনে কি শুধুমাত্র একজন, যে আওয়ামী লীগ নাই, তাহলে আওয়ামী লীগের ভিতর থেকে তো অন্তত 4-5 জন করে ক্যান্ডিডেট থাকার কথা ছিল। সেইখানে আওয়ামী লীগের ভিতর থেকে ক্যান্ডিডেটদের একটা চরম অনীহার, আমরা ভোটাধিকার বঞ্চিত করতে করতে মানুষকে কোন জায়গায় নিয়ে গেছেন। এখন এক শেখ হাসিনা নিজেও ভুলে গেছে, আওয়ামী লীগও ভুলে গেছে, তারা জানেই না জনগণ কোন জায়গায় আছে। যদি জানতো শেখ হাসিনা যে জনগণ এভাবে বিচ্ছেদ করতে পারে, তাহলে শেখ হাসিনা অবশ্যই দামি ক্যান্ডিডেটের জন্য কমান্ড করতো, যেটা গতবার ন্যাশনাল ইলেকশনে করেছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন, এই বিষয় তো শেষ, আমি একটা প্রশ্ন করি আপনাকে। আপনি ন্যাশনাল ব্যাংকের বিষয়ে কথা বলছেন, একটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয় কিভাবে বলবেন? উনি বলছেন যে লিগ্যাসির একটা ব্যাপার স্যাপার থাকে, জন্মগত একটা ব্যাপার থাকে। আওয়ামী লীগের হিস্ট্রি দেখেন তো, সেই ব্যাংক ডাকাতের হিস্ট্রি অনেক আগে থেকে ছিল। এখন এই শেখ হাসিনার আমলে কি হয় নাই, কোন ব্যাংকের কথা বলবো? শেষ পর্যন্ত ন্যাশনাল ব্যাংক পর্যন্ত লুটপাট হয়ে গেল, পদ্মা ব্যাংক, এক্সিম ব্যাংক, হলমার্ক, এখন আসছেন ন্যাশনাল ব্যাংক, শেয়ার বাজার। আমি যাবো কোথায়, এটা নিয়ে আলাদা ফিরিস্তি দিতে হবে। কেন আপনারা জড়িত ছিলেন শেয়ার বাজারে? তো যে দরবেশ বাবার কথা বলা হয়, এবং শেষ পরবর্তীতে এমন অবস্থা, আওয়ামী লীগ আমলে এমন অবস্থা হয়েছে, মুহিত আব্দুল মাল আবুল মুহিত ডিক্লেয়ার বলেছে যে যেমন ন্যাশনাল ব্যাংক খাচ্ছে ওনারা, এসএলএম গ্রুপ খাচ্ছে, বাট শেয়ার বাজারে কেলেঙ্কারে দুজন একজন আপনারা, এটাকে স্বীকার করেন? এখানে আরো অনেক, আমি প্রথম দুজনের একজন আপনারা, কার কথা বলছেন? আমি যার কথা দুজন একজন আপনারা না, থাকতে পারে। আমি তাহলে আপনার দল থেকে তারা বসে করে না কেন? কোনটা? যে দুজনের একজন, আপনার দরবেশ বাবার কথা বলছেন একটু আগে, আরেকজন দরবেশ বাবা আপনার দলে ছিল, উনাকে কেন বসে করেন নাই? আমি শুনেন, প্রত্যেকটা জায়গায় আপনারাও দুর্নীতিকে প্রশ্রয় দিন, সবসময় ছিল এবং পুরোপুরি ছিল। এই যে আজকে ন্যাশনাল ব্যাংক নিয়ে আমরা কথা বলছি, সরকারের ব্যর্থতা, সরকার এটা কন্ট্রোল করতে পারে নাই, এসালাম টাকা টুকা নিয়ে সবগুলা নিয়ে সব করে ফেলছে। ট্রু, বাট মাই কোয়েশ্চন ইজ
সরকারের ব্যর্থতা, আপনাদের ব্যর্থতা এটা নয় কি যে আপনাদের দলের একজন না না, আমাদের দলের ভিতরে অথবা আমাদের গভর্নমেন্ট থাকা অবস্থাও যদি কেউ দুর্নীতি করেই থাকে এবং সেই করাগুলোর ক্ষেত্রে আমরা যদি না করতে সেটা ব্যর্থতা আমাদের স্বীকার করতে হবে। যদি না করছে, আচ্ছা, যদি করেই থাকে, আমি বললাম আপনি তথ্য দিচ্ছেন, আমি যেহেতু ওইভাবে বলছেন না, যদি করেই থাকে তাহলে সেটা যদি আমরা শাস্তি না দিয়ে থাকি সেটা আমাদের ব্যর্থতা অবশ্যই। এটা ব্যর্থতা বলতে হবে এবং করতে হবে এবং সেই ব্যর্থতা থেকে সামনের দিকে আগাইতে হবে। এবং আমরা সেই 15 বছর আগে যে ব্যর্থতা করেছি সেটা যদি আপনারা ঢাকতে না পারেন, সেখানে যদি 3 গুণ বাড়ায় দেন, তাহলে জাতি কি আশা করবে আপনাদের কাছ থেকে? আমাদের, হ্যাঁ অবশ্যই। এবং এই কারণে তো আমরা ফেল করেছি একটা জায়গায়, আমরা ভোট থেকে বের হয়ে গেছি, আমরা তাদেরকে ক্ষমতা দিয়েছে এবং তাদেরকে ক্ষমতা দেওয়ার পরে তারা যদি তারা ডাবল ব্যর্থতা দেখে, জনগণ সেই ব্যর্থতা থেকে ছুটে আসার জন্য পথ খুঁজে, সেই পথটা যদি বন্ধ করে দেন, আপনি বলেন উপজেলা নির্বাচনে অংশ করার জন্য, নির্বাচনে যাওয়ার জন্য রাস্তাঘাট এক্সাম সেন্টারে যাবো কিভাবে যদি দরজা যাওয়ার রাস্তাই না থাকে? আপনার যাওয়ার জন্য যে ফুয়েল যেটা ভোটাধিকার সেটা যদি আপনি না দিতেন, নির্বাচন গিয়ে এই লোকাল নির্বাচনে যাবো কিভাবে? আর 153 জন আপনি এমপি নিয়ে নেন সরাসরি। নির্বাচনের এই ক্যান্ডিডেটের এই পরিস্থিতি সৃষ্টির পিছনের যে অবস্থাটা, এটা তো একটা প্রেক্ষাপট, এটা একদিনে হয় না, এটা 16 বছরের অর্জন। সেই অর্জনের জায়গাটা আপনি এইভাবে আমাদেরকে সরাসরি একদিনে উপজেলা নির্বাচনে সরাসরি গিয়ে অংশগ্রহণ তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য, এটা হয় না। এবং এই কারণে বিএনপি কিন্তু জাস্ট শুধুমাত্র মানুষের পালসের সাথে অ্যাডজাস্ট করে বলছে যে আমরা দলীয়গতভাবে সিদ্ধান্ত বর্জন করব, আপনারাও করুন। আর যেই কথা সেই কাজ, আমাদের ডাকেই হোক আর জনগণের নিজস্ব প্রয়োজন থেকে 29টা আসনে 29টা উপজেলার জনগণ তাদের ম্যান্ডেট দিয়ে দিয়েছে যে আমরা এই প্রক্রিয়ার সাথে নাই, এই নির্বাচন প্রক্রিয়ার সাথে নাই, আমাদের সশরীরে অংশগ্রহণ করুন না, নীরব প্রতিবাদ ভোটের মাধ্যমে তবুও শেখ হাসিনার সচেতনতা বাড়ে না। আমি জানি না জনগণের এই ফিলিংসটা কেন শেখ হাসিনা বুঝে না, আচ্ছা কেন এই জায়গাটাকে রম্মান সময় তারা বলে গণতন্ত্রের কথা কিন্তু কাজ করানোটা, এটা তো এক ধরনের মুনাফিকি সিস্টেম। আচ্ছা, একটা কথা আমি আপনাকে বলি, এই যে সোনালী ব্যাংকের ন্যাশনাল ব্যাংকের কথা, এই বিষয়ে বিএনপির ভূমিকা কি হতে পারে? এই বিষয়ে এখন বুঝেছেন আন্দোলন সংগ্রাম দুর্নীতি প্রথম কথা হলো এই বিএনপির ফার্স্ট ভূমিকাটা হবে এইখানে যেটা লুটপাট হচ্ছে এটা জনগণকে অবহিত করা। করছে নাকি মিডিয়া এবং জনগণকে প্রচারের মাধ্যমে? এটা না, এটাকে আলাদা করে মিডিয়ার কাজটা যদি হয় থাকে জনগণের কথা বলবে না, জনগণের কথা তো বলার যায় না। জনগণের কথা বলার জন্য অবশ্যই আমাদের হাজার হাজার লোক ফেসবুকে বিভিন্ন বিএনপি কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো কথা আসে না। না, এটা হচ্ছে যে এখন একটা পিস দুর্নীতির জন্য যদি এক একটা করে যদি এক একটা ইস্যু ধরে ধরা হয় তাহলে কিন্তু 100 প্রতিদিন 100 সেমিনার করতে হবে। আপনি 100 কমিটি রাখবেন যে ফাইনান্সিয়াল কমিটি উইল ডিসকাস, উইল টক, উইল অ্যানাউন্স। না, এটা ইটস গুড সাজেশন যেগুলো আমাদের যদি বিএনপি যে অর্থ বিষয়ক সম্পাদক আছে সেটা করতে পারে। হ্যাঁ, আপনার সাজেশন আমি আই উইল রিকমেন্ড ইট। নাই তো কিছু বলে নাই তো? না, কিছু বলে নাই বলতে কথাটা এটা হচ্ছে আমরা যে কোনো একটা সিদ্ধান্ত আসলে আমাদের জাতীয় ফাইন্যান্স কমিটি উইল টক অ্যাবাউট ন্যাশনাল ব্যাংক, বাট ফাইন্যান্স কমিটি আছে কিনা? আছে তো আপনাদের নিশ্চয়ই আছে না? কই কথা তো বলেন, আমি শুনি নাই। না, করবে ইনশাআল্লাহ অবশ্যই। মানে রোগী মারা যাওয়ার পরে না, রোগী মারা যাওয়ার কথা বিষয়টা, এই সকল বিষয়গুলো একটা জাতীয়ভাবে যখন আমাদের মানে এক্সিকিউটিভ বডিটা বসে অনেক ইস্যু নিয়ে আলোচনা হয়, স্থায়ী কমিটির মিটিংগুলোতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়, সেখানে প্রায়োরিটাইজ করা হয় এক একটা ইস্যু এত গুরুত্বপূর্ণ আছে। এসালামের বিরুদ্ধে এত কিছু হলো, বিএনপি একটা ওয়ার্ডও বলে। আচ্ছা শুনেন, এই সকল জায়গার সবচেয়ে রাইট একজ্যাক্ট জায়গাটা কোন জায়গায়? আন্দোলনের কোনো একটা পর্যায়ে থাকে যদি একটা সুষ্ঠু বিচার থাকে। না, খেয়াল করেন, আমি আন্দোলন করবো, আন্দোলন করে গভর্নমেন্টের কাছ থেকে সেটা মানে যদি না পাই, সেই জায়গাটা আমাদের লাস্ট ভরসাস্থল থাকে জুডিশিয়ারি যদি শেষ 8 বছর তখন আন্দোলন করে রেজাল্ট আনা যায়। বিকজ যেখানে আইনের ব্যত্যয় ঘটে সেখানে আপনি ক্যান চ্যালেঞ্জ ইট টু দ্য কোর্ট, এবং কোর্ট যদি বায়াস থাকে তাহলে সেখানে আন্দোলন করে আপনি কিছু করতে পারবেন না। বিকজ গভর্নমেন্ট তো আমি চিনি সে কে, গভর্নমেন্ট একটা পক্ষ না, বাট আপনাদের নিরপেক্ষ কোর্ট যদি না থাকে সেক্ষেত্রে এই সকল ছোটখাটো জিনিসগুলিকে আপনার আইনের আওতায় আনা যায় না, এবং আইনের আওতায় না গেলে আমরা আন্দোলন করে সেখানে সফল হবো না। সেই ক্ষেত্রে যেটা দরকার, পুরো জিনিসটা চেঞ্জ না হওয়া পর্যন্ত এদেরকে ধরা যাবে না। আপনি মনে করেন আলম যে টাকাগুলো এখান থেকে নিয়ে গেছে সারা বাংলাদেশে প্রায় কত বিলিয়ন পাউন্ড সিঙ্গাপুর নিয়েছে, অথচ টাকা পাচার করার কোনো আইনত মানে সরকারের অনুমোদন ছাড়া টাকা ট্রান্সফার করে যায় না, আর সে করে ফেললো। আর ন্যাশনাল ব্যাংক নিজেদের আত্মীয় স্বজনের ভিতরে বাঘ বাটা করে শিকদার ফ্যামিলি সবাই নিজেরা খেয়ে ফেললো, তারা ঋণ খেলাপি করে দিয়ে তারা বলে যে তাদেরকে এই সকল ঋণগুলি যখন দেওয়া হয় তখন কেন্দ্রীয় ব্যাংক কোথায় ছিল? কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সরকারের ব্যাংক, যার রিপ্রেজেন্টেটিভ গভর্নর এবং তার অর্থমন্ত্রী হচ্ছে ফাইনাল রেসপন্সিবিলিটি। তার অর্থমন্ত্রী তার ব্যয়করের স্ট্যাবিলিটি মেনটেন করে যে এই ঋণ খেলাপিদেরকে কেন ঋণ দেওয়া হলো, ঋণ দেওয়ার আগে তাদেরকে কেন প্রপার তদন্ত করা হয় নাই, আর তদন্ত করলেও কেন তারা এরকম ধরনের ভুয়া তদন্ত করে তদন্ত রিপোর্টের মাধ্যমে এতগুলি টাকা দিয়ে দিল। তারল্য সংকট ব্যাংকের হয়ে গেছে, ন্যাশনাল বাংলাদেশ ব্যাংকে আপনি সাংবাদিক ঢুকতে দেন না,
হোয়াট ইজ দিস? জি ধন্যবাদ। আমি হচ্ছে কলারের সাথে কথা বলে ব্যাংকের সাংবাদিককে দেবেন না কেন? মেহেদী সাহেব দিবেন। আর আপনি বলছেন যে ন্যাশনাল ব্যাংকের সাংবাদিক দিলে টাকা পাওয়া যায়। আরে শোনেন, তাহলে তো আমি ব্যারিস্টারি মানে বাদ দিয়ে আমার সাংবাদিক দরকার ছিল না, এটা আজকে সোশ্যাল মিডিয়ার মেইন এলিমেন্টস যে না সাংবাদিকদের দেখেন বাংলাদেশ কোন জায়গায় আছে, ব্যাংকের ভিতরে লুটপাটের একটা সীমা আছে। আচ্ছা, নিজেদের আত্মীয় স্বজনকে টাকা দিয়ে পুরো টাকা। আমি একটু কলার সাথে দুই একটা কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আবার আইলাম। এখন ভদ্রলোকে কইলা যে শফিকুর রহমান সাহেব সিলেটের কৃতিক সন্তান, তাই কিলা তার হইলা কৃতিক সন্তান। আচ্ছা আমি আপনাকে একটু কথা বলি প্লিজ। আমরা আজকে ওই বিষয়ে কথা বলছি না, শফিকুর রহমান সাহেবকে নিয়ে কথা বলছি না। আমরা আজকে কথা বলছিলাম ন্যাশনাল ব্যাংক ভার্সেস আমাদের যে নির্বাচন, যে উপজেলা। আরে ভাই আমি বিশ্বনাথের লোক, সে আমার এমপি, আমি তাকে ভালোভাবে চিনি। আচ্ছা, আমি আপনাকে একদম করজোড়ে রিকোয়েস্ট করছি এই বিষয়ে আজকে কথা বলবো না, প্লিজ প্লিজ, একদম মাফ করে দেবেন। আপনি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি আরেকদিন কথা বলবো প্লিজ। থ্যাংক ইউ। আমি রিকোয়েস্ট করবো যে সাবজেক্টের বাইরে আজকে কথা বলবো না। আপনারা যারা সিনিয়র, আপনাদেরকে আমি ফেলতেও পারি না যে আপনারা কল করলে দুই একটা কথা বলতে হয়, কিন্তু আমরা কথা বলছিলাম দুটো বিষয়, কারাপশন অর্থাৎ ব্যাংকে কারাপশন এবং উপজেলা নির্বাচন, সে বিষয়ে। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। টিভি সাউন্ড একটু কমান প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আপনার সালাম দিবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনছেন দুজনেই? ফারুক ভাই, আমি দল করি না ভাই, আমি একজন পাবলিক। আমার তিনটা না চারটা খোলার আমি কিছু জিনিস শুনছি, আমি ওগুন তো জাস্ট অ্যাড করবো। একটু সংক্ষেপে প্লিজ। সংখ্যাতে পয়লা হইল কি, আমরা বিশ্বনাথ, সরি আপনার একটা টপিক না, তবে আমি পুরা হই নাই। বিশ্বনাথ বালাগঞ্জ আমরা এমপি সাহেব বিচার আমার সম্মানী মানুষ, সম্মান দিতেও হয় রাইট। তখন পয়লা যে ইলিয়াস বাদে তাই আসলা বুঝলেন। এরপরে আইসাকে আমরা এহিয়া চৌধুরী, এরপরে আইলা মুগাব্বির চৌধুরী, বুঝলেন না, মুগাব্বির খান। তখন তিনজন এমপি আমরা থানা তাইয়া গেছেন, কিন্তু এখন পর্যন্ত একটা সড়ক হয়েছে না। প্লাস আমরা একটা সড়ক আছে কি এখনো শেখ হইয়া যায় না। তো যাই হোক, এটা কিছু না, শেখ আমরা চৌধুরী উঠানালে ওটা ওকে। আর কত হইল গিয়া, আমরা সিলেটের যত মিনিস্টার হইল না এখানে, একমাত্র আমি কোনো দল করি না, আগে হয়েছি সাইফুর রহমান ছাড়া। আর আমরা যে সাবেক অর্থমন্ত্রী আসলা যে বিশ্বনাথ নামটা কি কিবরিয়া, এই দুইজন বাদে নানি আমি তো আমরা সিলেটের একজন মানুষের পালা কাম করতে পারি। আর একজন মানুষ সেন্সুগঞ্জর যে আহমদ সমাজের ভাই আল্লাহ ব্যস্ত ওরক, হি ওয়াজ এ গ্রেট ম্যান। আরেকজন ছিল হুমায়ুন রশিদ সাহেব, মনে আছে, স্পিকার। আর তো কখন হইল গিয়া ওখান কইতাম স্যার, আমরা যে জননেত্রী শেখ হাসিনা আইন ইকান বালাডিকেও বুঝোই যে এরারে দিলাও, এরা তো কিছু পারতো না, কিছু পাইতো না, আর এরা মারতেও পারতো না, দিলাই বলো তা হোক বুঝছেন না। আর আমার আনোয়ার ভাই জেনে আমার ওই লাগা 2 গ্রাম বাজুসান বাড়ি, বুঝছেন না। আনোয়ার ভাই হি ইজ এ গ্রেট ম্যান, আমি বিচার পার্সোনালি চিনি, কিন্তু বিচারা তো ইলেকট্রিক বিল বাড়াইবার কোনো দরকার নাই, আর এই গ্যাস বিল বাড়াইবার দরকার নাই, এটার তো আলাদা মন্ত্রীও হল। তাই নেন এটা বাড়াইরা, এটা আসলে মান্য নেওয়া যায় না। যাই হোক, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এই বিষয়ে আমরা আরেকদিন কথা বলবো, এই বিষয়ে সিলেটের বর্তমান অবস্থানে স্পেশাল একটা প্রোগ্রাম প্রবাসীদের নিয়ে, ওদিকে নিয়ে আমরা একটা কথা বলবো। ডেফিনেটলি আপনারা অনেকে এই বিষয়টা রেজ করছেন, এবং আমি বিশ্বাস করি জানোয়ার ভাই হয়তো খবর পাবেন এবং উনি আপনাদের এই সমস্যাগুলো সমাধান করে দেবেন। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফারুক ভাই, আমি আবার একটু একদম সংক্ষেপে ভাই, অনেকে লাইনে বসে আছে প্লিজ। আমার
আচ্ছা, কিন্তু বলছেন কিন্তু ব্যক্তিগতভাবে শফিক ভাইকে চিনি না, বিকজ আমি ওনার কনস্টিটিউয়েন্সির মানুষ না ফারুক ভাই, কিন্তু একজন সম্মানিত ব্যক্তি যখন রাজনীতি করেন তখন ওনার বিভিন্ন একটা মিনিট ফারুক ভাই, আমি বুঝতে আপনার সময় কম, যারা সম্মানিত ব্যক্তি যারা রাজনীতি করেন তারা মূল্যায়ন করে দল। বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা দল হচ্ছে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার প্রধান হচ্ছেন শেখ হাসিনা। কাজে উনি ওনাকে মন্ত্রী বানিয়েছে, উনি ব্যক্তিগতভাবে ভালো মন্দ ওইটার কথা আমি বলতেছেন, ওইটা উপরের ব্যাপার ফারুক ভাই। আপনি এখানে চেয়ারে বসে আছেন, আমি ফারুক ভাই আপনাকে ব্যক্তিগতভাবে চিনি না, আপনাকে ফোনের সাথে আমার কথা হয়, কিন্তু আমি জানি আপনি একজন ভালো মানুষ, একজন ভালো সন্তান, কাজে ওইটা পরের ব্যাপার। বাট যখন আমরা কথা বলবো তখন একজন সম্মানিত ব্যক্তিকে সম্মানটাকে কথা বলবো। যাক, এখন আমি আছি আপনার মেহেদী ভাই এবং আপনার ডিবিট দেখলাম ফারুক ভাই, আপনার যেটা আবেগ যেটা আমরা বুঝতেছি ফারুক ভাই, একদম সংক্ষেপ প্লিজ। আপনার সাথে আমি একমত, আপনি যেটা বলতেছেন ভোটার বিল যেটা, কিন্তু তারপরে তো একটা সংজ্ঞা আছে ফারুক, ওইটা তো আপনাকে মানতে হবে। এখানে ভোটার বিল না লিখে আপনি ওইটা এইভাবে লিখতে পারতেন যে ভোটার বিল না লিখে আংশিক ভোটার বিহীন নাকি? না, ওইটা তো নির্বাচন হয় নাই, নির্বাচিত উপজেলা। ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার কথা, মানে আপনার কথা অনুযায়ী ছিল যে আংশিক ভোটার বিহীন। আপনি বুঝবেন কিভাবে? যেমন আজকে মেহেদী ভাই যে স্ট্যাটিস্টিক দিচ্ছে, আমিও প্রথম আলো পড়তেছি, এক্স্যাক্টলি সারা বাংলাদেশে একই আওয়াজ ফারুক ভাই, 28টা নির্বাচন হয়েছে, 2জন বিএনপি রয়েছে, এটা এক্স্যাক্টলি আমি আপনাকে আগে বলছি। 28টা উপজেলাতে ভোট কালকে ভোট হবে না, এই তো? আপনি জ্ঞানী মানুষ, কিন্তু এইটার সংজ্ঞাটা কিন্তু মেহেদী ভাই যেটা বলছে এটা ক্লারিফাই করলে কিন্তু ওইটা আমি তো বললাম যে আমি তো 28টা উপজেলাতে নির্বাচন হবে না, ভোটার নির্বাচনে অ্যাটেন্ড করতে পারবে না। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। পরবর্তী কলার, সালামু আলাইকুম। হ্যালো, সালামু আলাইকুম। কলা শুনতে পাচ্ছি না আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফারুক ভাই। একদম সংক্ষেপ প্লিজ মানিক ভাই। আমি আবার আসতে বাধ্য হলাম। ব্যাংকে আপনি দেখতে পাচ্ছেন ব্যাংকিং খাতে কিভাবে নতুন ভাগ বাটোয়ারা শুরু হয়েছে, কিভাবে দুর্নীতি শুরু হয়েছে। আপনাকে একটা রিপোর্ট দিচ্ছি আমি, ইউএস হিউম্যান রাইট একটা কম্প্রিহেনসিভ অ্যানালাইসিস কম্পাইলেশন করেছে এবং সেখানে বাংলাদেশের ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, রুলস অফ ল, গুড গভর্নেন্স এবং অর্থনীতির উপরে তারা খুব স্ট্রংলি ফোকাস করেছে এবং বলেছে প্রত্যেকটা সেক্টরে এই সরকার ব্যর্থ হয়েছে এবং বর্তমানে হাসিনা তার ডাকাতদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য হাইকোর্ট থেকে রুল জারি করেছে, সাংবাদিকরা ঢুকতে পারবে না ব্যাংকে গিয়ে, ইন্টারনেশন করতে পারবে না। জি, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। কলা যারা বসে আছেন আর কল নেব না, উই হ্যাভ অনলি 5 মিনিট লেফট। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মেহেদী সাহেব, আপনি তো আইনের লোক, এই যে সাংবাদিকরা ব্যাংকে ঢুকতে পারবে না, ইজ ইট ট্রু, ইজ ইট লজিক্যাল? সেটা যদি প্রাইভেসি ইস্যু থাকে সেটা অন্য জিনিস, বাট নর্মালি যদি তথ্য নেবার জন্য যায় অফকোর্স তাদেরকে বাধা দেওয়া উচিত না। সেটা অবভিয়াসলি আপনি কনসার্ন করতেই পারেন, আমি এত ডিপ অবশ্য আমি জানি না দর্শক শ্রোতা। রাইট। আর উনি যে কথাগুলো বলছেন ব্যাংকের টাকা ভাগ বাটোয়ারা করা হচ্ছে, সাংবাদিক টাকা পাচ্ছে, আপনি হলেও আপনি পেতেন হয়তো। অনেক ধন্যবাদ। আরেকটা জিনিস, ইয়াস, সেটা ভাগ বাটোয়ারা বা দুর্নীতি থাকা তো অবশ্যই উন্নয়নের পরিপন্থী নয়। বাংলাদেশ যেভাবে আগাচ্ছে, বাংলাদেশের এখন পৃথিবীর অফকোর্স একটা তার পজিশন আছে, এশিয়ার এখন সে টাইগার ইকোনমি, তার মাথা পিছু আয় $3000 কাছাকাছি। সে যদি এখন দুর্নীতিতে জড়ায়ে পড়ে সেটা ঠিক হবে না, সেটা সরকার পক্ষ থেকে হোক আর অপোজিশন পক্ষ থেকে হোক। টাকাটা কোথায় এখন? ন্যাশনাল ব্যাংক বলতে কি প্রাইভেট ন্যাশনাল ব্যাংক যেটা, নাকি আপনি বলতেছেন বাংলাদেশ ব্যাংক যেটা? বাংলাদেশ না, ন্যাশনাল ব্যাংক। ন্যাশনাল ব্যাংক একটা প্রাইভেট ব্যাংক, এটা বাংলাদেশের সরকারি গভর্নমেন্টের কোনো ব্যাংক বলা যাবে না। এটা ন্যাশনাল শব্দের নামটা বলা হয়। বাংলাদেশে অনেক জিনিসেই শুনেন, কিছু কিছু জিনিস সব জায়গায় দেখবেন এক ধরনের বিভ্রান্তি দেওয়া থাকে, এক ধরনের হিপোক্রেসি, যাতে করে মার্কেট ভালো করে পাওয়া যায়। যেমন বাংলাদেশে দেখবেন মিরপুরে কিছু আছে জাতীয় হার্ট ফাউন্ডেশন, আসলে কিন্তু জাতীয় না, মানে প্রাইভেট ব্যক্তির নাম। তো কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের নামে জাতীয় শব্দ ইউজ হয়, ব্যক্তি চালায় বাংলাদেশ ব্যাংক পরিচালনা, সবকিছুর গার্জেন অবশ্যই বাংলাদেশ ব্যাংক, সেটা অন্য জিনিস। তবে ন্যাশনাল শব্দটা কিন্তু জাতীয়। কোনো ব্যক্তির প্রতিষ্ঠানের নামে ন্যাশনাল শব্দটা ইউজ হয় কিনা, আমি যদি আমার সেই সময় থাকলে আমি ব্যাখ্যা করতাম, আমার নাই ইনফ্যাক্ট আমি যাচ্ছি না। এটা যারা বাংলাদেশে বড় বড় পদ নিয়ে আসে তারা করুক। আপনার এই যে সিকদার গ্রুপ, আপনি জানেন, সুতরাং এটাও আমি বারবার বলি যে সুতরাং এটাও একটা নামকরণের, অর্থাৎ এটা যদি ন্যাশনাল বলে উনি ভালো কাটতি দিচ্ছে, কিন্তু এখন যখন চুরি করলে কিন্তু জাতির ক্ষতি হয়। ব্যাংকের কথা মনে আছে নাই?
তো সেই অর্থে ওরিয়েন্টাল ব্যাংকের কথা মনে আছে না? হ্যাঁ অফকোর্স আমাদের ব্যাংকিং সেক্টরে যে অনেক দুর্নীতি হয়েছে এখনো হচ্ছে সেটা সালাম আমি সাহেবের বলবো কথা না। মনে আছে তো? অফকোর্স সেটা নিয়েও অনেক কিছু হয়েছে। কি অথবা result, equal to zero? আপনার সাথে আমি একেবারে দ্বিমত করব না যে সেন্ট্রাল ব্যাংক এটার অবজারভেটরি করে নাই। সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব এদেরকে কন্ট্রোল করা। কেন উনি এরা কন্ট্রোল করতে পারেন নাই? এর আগের যে গভর্নর ছিলেন উনি আমার খুব ক্লোজ মানুষ ছিলেন, আতিক ভাই, উনি আতিক ভাই ওনারও তো ব্যর্থতা, করে দেয়। ওনারও অনেক ব্যর্থতা, কিন্তু না, ওনার ব্যর্থতা, ওনার কেন আতিক ভাই- অর্থমন্ত্রীর ব্যর্থতা বলেন, শেখ হাসিনার ব্যর্থতা বলেন? আমি সেটা আমি অন্যদিকে আপাতত হয়তো আমার কলিগ যেভাবে বলছেন সেটা ঠিক আছে। ব্যর্থতার দায় তো আমাদেরকে অনেককেই নিতে হবে। আপনি যে কথা বললেন গণতন্ত্রের ব্যর্থতা, আজকে পৃথিবীর অনেক জায়গায় গণতন্ত্রের ব্যর্থতা, আমেরিকার কথা বলেন আর ইউকেতে বলেন। গণতান্ত্রিকভাবে মানে নির্বাচিত সরকার যখন অগণতান্ত্রিকভাবে বিহেভ করে ওটা গণতন্ত্রের মধ্যে বলা যায় না। আজকে ইউকের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ইসরায়েলের মতো লোকদেরকে 500 বিলিয়ন করে তারা দান করে আমাদের এই বাচ্চা কাচ্চাকে মারার জন্য। আমেরিকা 56 বিলিয়ন দান করে এই ইউক্রেনের অহেতুক যুদ্ধ করার জন্য। এর আগে ডোসিয়া করে দেখেন ইরাকের কত লোককে মেরে আসছে, কয়েক লক্ষ লোককে। ইজ ইট এ পলিটিক্স? ইজ ইট এ ওয়েস্টার্ন ডেমোক্রেসি ইন ক্রাইসিস? আমি যেটা বলবো, শুধু তাই না, আমার বন্ধুরাও ইন ক্রাইসিস। নট অনলি দ্যাট, তাদের সেন্ট্রাল কমিটির মেম্বার 900-র উপরে। আমার মনে হয় ঢাকা স্টেডিয়াম লাগবে খালি মিটিং করতে গেলে। তারপরেও 14 বছরে এখন কাউন্সিল হয় নাই। নিজেদের মধ্যে দলের মধ্যে নাই কাউন্সিলর। আপনি খুঁজে খুঁজে বেড়ান কোন উপজেলায় কে গেল আর কে বাড়িল আর কে গেল না। দুঃখজনক হলেও সত্য। দর্শক শ্রোতা, আমার আর তেমন কিছু বলার আপনি থাকবে না। ন্যাশনাল ব্যাংকটা অ্যাভয়েড করে যাচ্ছেন কেন? আমাকে সত্যি কথা বলবেন তো একটু। আমি সে কথা বলছি আপনি না তো যে বাগবাটারও তো আপনি আমি ছিলেন যে নাকি? কথা বলছি না যে কোনোভাবেই রাষ্ট্রীয় ব্যাংক সেটা একটা প্রতিষ্ঠান উন্নত বাংলাদেশ গড়ার জন্য 2040-র জন্য যদি বাংলাদেশকে দাঁড় করাতে হয়, সেটা বিএনপি চালাক আর বাংলাদেশের যে কোনো দলই চালাক না কেন, কেন এই মানে আর্থিক প্রতিষ্ঠানগুলো এইভাবে তাই না থুবড়ে পড়বে অথবা ইয়া করবে? আমি যদি আপনি ধরেন ওডি দায়িত্ব চাই, কে নেবে? আমার জন্য 1 লাখ টাকা ঋণ হয়তো তারা দায়িত্ব দিবে না। কে নেবে? সাপোজ আমার ছোটখাটো যাই প্রজেক্ট আছে দায়িত্ব কে ঢাকায়, নেবে? আমি তো লোন পাইলে আমাকে দিবে না, কিন্তু তারা ঠিকই দেখেন এখন পর্যন্ত তারা 1000 কোটি টাকা লোন নিয়ে নেবে। হোয়াট ইজ দ্য প্রবলেম? দায়িত্বটা কে নেবে এই টাকাটা? জনগণের। এটার জন্য যেমন সরকার দায়ী, এটার জন্য অপোজিশনও দায়ী, কারণ তারা বারবার মাঠে থাকেন না। অপোজিট জাতীয় পার্টি। অপোজিশন বলতে আপনার- yes, আপাতত যিনি ওনাদের ব্যর্থতাও তাকে নিতে হবে, কারণ তারা পলিটিক্যালি যেহেতু তারা পার্লামেন্টে। ছবি দুইটা এর আগের যারা জাতীয় মানে অপোজিশন ছিলেন তাদেরকেও ভাগ বটার তারাও নিতে হবে। জাতীয় পার্টি। অর্থাৎ তারাও জাতীয় পার্টি। বাংলাদেশের এই যে ব্যর্থতার দায় প্রপোর্শনালিটি নিতে হবে। জাতীয় পার্টি আর আওয়ামী লীগ। জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ BNP তো আপনার এবং কিছুটা বলছেন না? জনগণ। আপনি বললেন না জনগণের তো পায়সিত্য করতে হবে। তাদেরকে ভোট দিতে গেলে তারা মানে চোখ বন্ধ করে পাগল ছাগল যারে মোটে ভোট দিয়ে আসবে। তারা একদিন গালাগালিও করবে না। হোয়াট ইজ দিস? শুধু তাই না, ভোটের সময় যখন নেতারা যায় তার পায়ে ধরে তারা দোয়া করে দেয়, হ্যাঁ তুমি কালকে এমপি হবে। বলে দেয়। আর ওনারা যখন তার এমপি সাহেবের ইয়েতে যায়, ঢাকার অফিসে যায়, 3 মাইল দূরে তাদেরকে ঢুকতেই দেয় না। ওদিকে গালাগালি করেও তো আসতে পারতো, তাও গালিয়ে দিবে না। তো এতটা সুবোধ মানুষ কোন পৃথিবীতে পাবেন? তো এই ধরনের জনগণ পাওয়াতেই এই ধরনের বেকুব আমার খুব পলিটিশিয়ানরা রাজনীতি করে আরাম সারপ্রাইজ পাইছে। হয়ে যায় কি জানেন? বেকুব পলিটিশিয়ান কারা? না না, আমি মেহেদী সাহেব, আমি একটা অবাক হয়ে যাই কি জানেন? এর মধ্যে আমি একেবারে আমাকে বাদ দিয়ে বলছি না। 3-4টা গরু দেখাইলে, 3-4টা গরুতে খামার দেখালে নাকি 2-3 কোটি টাকা পাওয়া যায়। যে সত্যি। আরেকটা কথা আমি বলি, আমাদের এখানে যদিও মেয়র সাহেব এখানে নাই, সিলেটের যিনি নতুন এটা নিয়ে মেয়র, আমরা নতুন program সিলেট থেকে রাইট আমাদের এখানেই উনি ছিলেন, আমাদের খুব কাছের মানুষ। উনি মেয়র হয়ে 3000 টাকার বিদ্যুৎ বিল 1 লাখ টাকা করেছেন, বিশ্বাস করি না। আই ক্যান চ্যালেঞ্জ ইট। যদি করে থাকেন তাহলে একেবারেই বুর্বক, আমাদের ওই সিলেটি ল্যাঙ্গুয়েজে বলে বোধহয় বুর্বকের কাজ হয়েছে। আমি যদি ওই ল্যাঙ্গুয়েজে যাই, তার মানে এই কাজ উনি করতে পারছেন কিনা আমার বিশ্বাস হয় এটা না। নিয়ে আমরা পরবর্তী যদি করে থাকে সেটা পরে দেখা যাবে। তবে হ্যাঁ, জনগণের আবেগ থাকতে পারে, হঠাৎ করে 200 টাকা বাড়াইলেও তো রাগ উঠতেই পারে। যে আমার নিজের এমপি সিলেটে দেখলাম, লন্ডনে শেষ করব, হঠাৎ করে যে এত দাম। আমি ন্যাশনাল ব্যাংকের হয়তো আমরা আলোচনা করতে পারিনি, বাট আই এম রিয়েলি ফ্রাস্ট্রেটেড। তবে হ্যাঁ, এখন সুযোগ যাচ্ছে যদি ব্যাংকগুলো কেনার, আপনাদের কাছে অনেক টাকা আছে, পাইলে এইসব ব্যাংকগুলোকে এখন নিয়ে নিতে পারে। টাকা কার কাছে? মানে এইভাবে কি টাকা তো হচ্ছে যে ধরেন আপনার সব টাকা উঠাই ফেলছেন, ব্যাংক তো খালি এখন, শুধু আমি আরেকটা শুনেন, এটা হেয়ারসি বলে, মানে শোনা কথা, আমার কোনো তথ্য নাই। কিছু কিছু লোক বলে বিএনপি সবচেয়ে সুবিধাবাদী এই গভর্নমেন্টের আন্ডারে, কারণ তারা এমনভাবে তাদের সাথে মিলে জিলে ব্যবসা করে এলাকায় এলাকায়। সুতরাং বিএনপি 14 না 24 বছরের ক্ষমতায় আসবে না, কারণ দে আর দ্য মেইন বেনিফিশিয়ারি। থ্যাংক ইউ ভেরি মাচ। শেষ করব 1 মিনিট আপনার জন্য। মানে আমার জন্য 1 মিনিট? জি, আমরা শেষ করে ফেলবো। না, এটা আপনি বলে দেন, অসুবিধা নেই, আমার কথা না, 1 মিনিট শেষ করে বলেন আপনি। আচ্ছা ঠিক আছে। না, প্রথম কথা হলো যে 1 মিনিট কোন জায়গা থেকে বলবো? দুর্নীতির কথা বলবো? হ্যাঁ, আমার মানে আপনার উপস্থাপনার ভিতরে যে আমার এক বক্তব্য কিছুতে আমার একটু থাকে না। সবচেয়ে বড় জিনিসটা হলো যে এখনো সময় আছে যে শেখ হাসিনা
এই অর্থনৈতিক দুরবস্থা থেকে মুক্তির জন্য, একটা জাতীয় মুক্তির জন্য, একটা জাতীয় মানে সংহতির জন্য একটা ভূমিকা আসা। সময় থাকতে যদি আপনি মানে জাতীয় ভূমিকাটা, ঐতিহাসিক ভূমিকা না নেন, তাহলে বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই মানে ভয়ঙ্কর দিকে যাবে এবং যাচ্ছে। এই ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক, এক্সিম ব্যাংক, শেয়ার মার্কেট, মানে জাতীয় আমাদের বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যদি এইভাবে লুটপাটের শিকার হতে থাকে, আপনি দেখেন ফরিদপুর একটা জেলা ছাত্র দলের সেক্রেটারি, প্রেসিডেন্ট, তার 1000 কোটি টাকা। সম্রাট একটা সামান্য যুব দলের একটা কর্মী, তো একটা ভাতের পাতিলে একটা ভাতের টিপ দিলে পরে বোঝা যায় ভাত সিদ্ধ হয়েছে কিনা, পুরো পাতিলে খবর পাওয়া যায়। তো একটা ছাত্রলীগের একটা জেলা শাখার সেক্রেটারি অথবা প্রেসিডেন্ট যদি 1000 কোটি টাকার মালিক হয়, আর বেগমপাড়া যদি 101টা হয়ে থাকে, এখানে যদি কয়েকশো মিলিয়ন পাউন্ডসের বাড়ি একজন মন্ত্রী, ভূমিমন্ত্রী করতে পারে, তো টাকাগুলো কিভাবে কোথায় কেমনে যাচ্ছে এটা গভর্নমেন্ট কি জানে না? অবশ্যই জানে, এবং জানার পরেও যদি গভর্নমেন্ট কিছু না করে, তাহলে আমি বলবো যে এই গভর্নমেন্ট আসলে মানে তার ভিতরে তো মাথা মস্তক বলতে কিচ্ছু নাই। সামবডি ইজ গোয়িং উইথ সাম আউটসাইড কন্ট্রোলার্স ইনফ্লুয়েন্স, এবং সেই জায়গা থেকে আমাদের উঠে আসতে হবে। প্রথম দায়িত্বটা হচ্ছে আওয়ামী লীগের, সেকেন্ড দায়িত্বটা হচ্ছে তথাকথিত গ্রহিত জাতীয় পার্টির আপনাদের তৈরি করা। এরপরে আমাদের কথা বলতে পারেন, আমরা হয়তো আমাদের শক্তি অনুযায়ী গত 15 বছর গভর্নমেন্টের বাইরে থেকে চেষ্টা করছি জনগণকে সম্পৃক্ত করে, সচেতন করে, গণতন্ত্রকে উদ্ধারের জন্য, দেশকে উদ্ধারের জন্য। আমরা আমাদের কাজ করতে থাকবো, ক্ষমতায় আসি বা না আসি, কিন্তু জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগেরই মেইন দায়িত্ব যে এই দেশকে উদ্ধার করা এবং দেশকে দিয়ে যাওয়া, এবং সেটা একটা সৎ বুদ্ধি জন্য অবশ্যই শেখ হাসিনা যদি কোনোভাবে একটু সচেতন হন। ধন্যবাদ, বাংলাদেশ বেঁচে যায়। অনেক ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে এই অবস্থায় আমাদের যারা বিরোধী দল সকল, যাদেরকে নিয়ে বারবারই টকশো করতে হয়, তাদের আসলে আমার মনে হয় রাজনৈতিক চিকিৎসা খুব জরুরি। সবচেয়ে বড় কথা, রাজনীতিতে তাদের সুবুদ্ধি আসা উচিত, যে কোনো ইলেকশনে ঝাঁপিয়ে পড়া উচিত। বারবার 14 বছর দূরে থাকার কোনো রাজনীতি এবং এ ধরনের দৃশ্যতা তাদের দেখানো উচিত না। এবং এই এক্সাম্পল নট অ্যাট অল ইজ এ গুড। অবশ্যই দুর্নীতি নিয়ে ওনার কথা বলবেন, অবশ্যই তারা মাঠে নামবেন জনগণকে সাথে নিয়ে। তার মানে না যে জনগণ আজকে কোনো কারণে ইলেকশনে গেলেন না, ইলেকশনকে ওনারা যেতে দিলেন না। এভাবে কতদিন চলতে পারে বলেন দেখি? এভাবে তো রাজনীতিবিদ, ওনাদেরকেও একদিনের জবাব দিতে হবে আমার কাছে যেটা। ধন্যবাদ, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম, আপনাদের সাথে কথা বলছিলাম আমাদের দুজন অতিথির সাথে, এবং সবচেয়ে বড় কথা যেটি আমাদেরকে ভাবায় আমরা যারা প্রবাসী, এবং সেই ভাবনাটুকু হচ্ছে যে গণতন্ত্র কোন দিকে যাচ্ছে সেটি না হয় আমরা আলোচনা করব। ভোট হচ্ছে না, ভোটারবিহীন চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে, সব কিছুই আমরা মানব, কিন্তু এটা আমরা কখনো মানব না যে আপনারা নিশ্চয়ই জানেন শেয়ার বাজার কেলেঙ্কারির কথা। হাজারি আমার মতো স্টুডেন্টরা সুইসাইড করতে গিয়েছিল বিকজ অফ শেয়ার কেলেঙ্কারি। সেখানে বিএনপিটা জড়িত ছিল, আওয়ামী লীগও জড়িত ছিল। বাট এখন আমরা দেখি পদ্মা ব্যাংকের কথা, হলমার্কের কথা, সোনালী ব্যাংকের কথা, বাংলাদেশের টাকা ক্যাসিনোতে পাওয়া যায়। নতুনভাবে আজকে দেখলাম যে ন্যাশনাল ব্যাংকের টাকা ভাগ বাটোয়ারা করে নিচ্ছে সিকদার গ্রুপ, এবং সেই ভাগ বাটোয়ারা করার ক্ষেত্রে কার ভূমিকা ছিল? বিকজ বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া ভাগ বাটোয়ারা করা যায় না। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছে, আর গভর্নরকে চালাচ্ছেন অর্থমন্ত্রী, ফাইন্যান্স ডিপার্টমেন্ট। আমি আর সামনের দিকে যাব না, শুধু একটুকুই বলতে চাই, এই টাকা কিন্তু অর্থমন্ত্রীর টাকা না, এই টাকা বাংলাদেশের আমজনতার টাকা, জনগণের টাকা। আমরা ওরিয়েন্টাল ব্যাংকের কথাও জানি, আমরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, অনেকগুলো জিনিস আমরা বলতে হচ্ছে। তাহলে এই দায়িত্ব বিএনপি বলছে আমরা এখন 3 নম্বরে, অপোজিশন হচ্ছে জাতীয় পার্টি, আমরা নেব না। জাতীয় পার্টি তো একই পোস্টারে 2 জনের ছবি, তাহলে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ কে নেবে এই দায়ভার? আমরা প্রবাসীরা শুধু কথা বলেই যাব, এবং আস্তে আস্তে কিন্তু প্রবাসীরা বাংলাদেশ থেকে সরে আসবে যদি এই ধরনের ইনসিডেন্ট 1, 2, 3, 4 ঘটতেই থাকে। তাহলে একদিন দেখবেন আজকের প্রজন্ম বাংলাদেশে যাবে না, ইনভেস্ট করবে না, অ্যাকাউন্ট করবে না, কথা বলবে না, বলবে করাপশন, ডোন্ট গো বাংলাদেশ। আমরা সুইডেন যাব, আমরা ইউএসএতে যাব, আমরা পর্তুগাল যাব। সো আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের কথা বলি। আমরা চাই না ন্যাশনাল ব্যাংক, জন্মের পরে দেখে আসি ন্যাশনাল ব্যাংকের কথা, উনি জাতীয় ব্যাংকের কথা বলতেন, আমি বলি ন্যাশনাল ব্যাংক প্রাইভেট ব্যাংক, এবং খুব ভালো একটা ব্যাংক ছিল। সেই ব্যাংক আজকে দেউলিয়া হওয়ার পথে, সব টাকা নেই, সব টাকা ভাগ বাটোয়ারা হয়ে গেছে। কালকে শুনবো আরেকটি ব্যাংকের কথা, এরপরের দিন আরেকটি ব্যাংকের কথা, আমরা শুনতে চাই না। আরেকটি কথা, যারা আপনারা সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়রের যে বিলের কথা আপনারা বলছেন, এই বিষয়ে আমরা চেষ্টা করব কথা বলার জন্য। এই বিষয়ে আমরা একটা স্পেশাল প্রোগ্রাম যদি সত্যি হয় আমরা
আয়োজন করার চেষ্টা করব। বাট আমি বিশ্বাস করি যে আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব বিলেতে ছিলেন, উনি প্রবাসী, উনি প্রবাসীদের বন্ধু এবং উনি প্রবাসীদের কথা ভাবেন, এবং আপনারা পার্সোনালি ওনার সাথে যোগাযোগ করুন, উনি হেল্প করবে। গ্রেটার সিলেটের মাধ্যমে যোগাযোগ করুন। গ্রেটার সিলেট কাউন্সিল এখানে বিগ রোল প্লে করতে পারে, যে আপনারা বলছেন 5,000 টাকা থেকে 1 লাখ টাকা চলে গেছে, এবং অনেকের কমপ্লেন এখানে আসছে। সো আপনারা চেষ্টা করুন স্ব অবস্থান থেকে। এরপরে মিডিয়া আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব অবশ্যই। আর আমি বলেছি যে উনি প্রবাসী মানুষ, উনি প্রবাসীদের দুঃখ বোঝেন, উনি প্রবাসীদের কষ্ট বোঝেন, এবং আমরা ভালোবাসি বাংলাদেশকে, আমাদের আবেগের বাংলাদেশকে, আমাদের ভালোবাসার বাংলাদেশকে। আমরা বাংলাদেশে করাপশন চাই না। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।